Assalamualaikum Chhatra. At first I would like to pay my hearty salam from the core of my heart. Assalamualaikum. Students, you all know that we are spending our days through severe danger, Corona. Because Corona has greatly disrupted our normal life, our studies, and now we are facing so many problems. We are facing so many problems day by day. There is no sign of control of it, and through these disadvantages, despite these advantages, we are going to continue our classes through online process. You all know that. I have already completed your syllabus. I have not completed all syllabus, but I am trying to complete it bit by bit. You know that I have completed the prose, Rana Kite, My Own True Family, etc. C bar. I have already completed your grammar portion, degree change, clause, etc. And I taught you how to write a process writing, But today I am going to teach you how to write a story writing. You know that story writing is an important writing skill for your Madhyamik examination. I am continuing my classes, and I strongly appeal to you to follow my classes, because you must know that your exam must be conducted anyway. So I strongly appeal you to follow my classes. Today I am going to teach you how to write a story. The story writing is an important part, is an important matter, is an important lesson for Madhyamik exam. Story writing may come to your board exam. Today I will only discuss how to write a story. Only discuss. In my next class, I will write a story. I shall write a story. But today, I am going to discuss how to write a story. So, once again, I am strongly appealing to you to follow my class. Please don't avoid, especially the students of class 10. তোমরা জানো যে আমরা করোনার খুব সিভিয়ার ডেঞ্জারের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং বিভিন্ন রকম ডিসঅ্যাডভান্টেজের সত্ত্বেও আমরা কিন্তু আমাদের ক্লাসকে কন্টিনিউ করছি, জাস্ট ফর ইয়োর বেটার স্টাডিজ, বেটার আন্ডারস্ট্যান্ডিং, এবং তোমাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা হয়তো বুঝতে পারছি না যে তোমরা বাড়িতে কতটা সেটা দেখছো। তো আমি তোমাদের কাছে
স্ট্রংলি অ্যাপিল করছি আমাদের ক্লাসগুলো ফলো করো, বিশেষ করে ক্লাস 10। এবং আজকে যে জিনিসটা আমরা আলোচনা করতে চলেছি সেটা স্টোরি রাইটিং কেমন করে লিখতে হয়, এই রুলসগুলো খাতায় টুকে নাও। রাইটিং স্কিল তো তোমাদের 30 নাম্বার থাকবে, তার মধ্যে স্টোরি রাইটিং তোমরা বলতে পারো এবারের জন্য ইম্পর্টেন্ট, 2021-এর জন্য ইম্পর্টেন্ট। সো এই স্টোরি রাইটিংয়ের রুলসটা আমি এখন আলোচনা করতে চলেছি। আশা করি তোমরা খাতা পেন নিয়ে বসবে এবং এই রুলসটা আপাতত টুকে নাও। পরের ক্লাসে আমি স্টোরি রাইটিং লিখে তোমাদের দেখাবো। থ্যাংক ইউ, লেটস স্টার্ট। তোমরা দেখতে পাচ্ছ হাউ টু রাইট এ স্টোরি, কেমন করে একটা স্টোরি রাইটিং লিখতে হয়। স্টোরি রাইটিং একমাত্র লেখা যেটা বেসড অন ইয়োর ইমাজিনেশন। এই রাইটিংটা অ্যাকচুয়ালি রাইটিং based on your imagination, based on your imagination তোমার কল্পনার উপরে ভিত্তি করে, of course touching the point, touching the points given যে পয়েন্টসগুলো তোমাকে দেবে সেই পয়েন্টসের উপরে ভিত্তি করে তোমাকে তোমার কল্পনার উপরে নির্ভর করে, কল্পনার উপরে জোর দিয়ে তোমাকে স্টোরিটা বানাতে হবে। অবশ্যই যে পয়েন্টসগুলো দেবে সেই পয়েন্টসগুলোকে টাচ করে। এখন নিশ্চয়ই বুঝতে পারছো, তাহলে এই রাইটিং লেখার আমাদের কাছে আমি একটা প্রসেস বলে দিচ্ছি। সেই প্রসেসের মাধ্যমে তুমি তোমার কল্পনা শক্তি একটুখানি বলে নিই, যার কল্পনা শক্তি বেশি সে কিন্তু এই স্টোরিটা লিখতে পারবে। আর একটা কথা বলে ঘাবড়ানোর কোনো জায়গা নেই, স্টোরিটা তুমি যতটা ভাববে, যতটা লিখবে সেটাই ঠিক। কোনো এক্সামিনার কোনো কিছু কাটতে পারবে না যদি তোমার গল্পটা পয়েন্টস ভিত্তিক হয়। পয়েন্টসের উপরে টাচ করে যদি তুমি লিখতে পারো, তোমার কল্পনাটা, তোমার থিঙ্কিং পাওয়ারটা বাড়াতে পারো, তাহলে তুমি যাই লিখো না কেন কাটবে না। যদি তোমার থিম ঠিক থাকে এবং ওদের পয়েন্টস যদি তুমি টাচ করো, কেউ কাটতে পারবে না। কারণ এটা তো সম্পূর্ণ তোমার নিজের উপরে নির্ভর করছে, তুমি কী ধরনের বাক্য ব্যবহার করবে বা কেমন তোমার থিঙ্কিং পাওয়ারটা, তুমি কতটা এক্সপ্রেস করতে পারছো তার উপরে তোমার স্টোরি স্ট্যান্ডার্ডটা নির্ভর করবে। কতটা তোমার থিঙ্কিং পাওয়ারটা তুমি ব্যবহার করতে পারছো এবং ব্যবহার করে তুমি পয়েন্টস টাচ করে তোমার গল্পটাকে সাজাতে পারছো তার উপরে নির্ভর করবে। তাই এসো আমরা এই স্টোরি রাইটিংয়ের বিষয়টা একটু, প্রথমে আমরা স্টোরি রাইটিং বিষয়টা আমরা জেনে নিই। এটা কিন্তু মুছে দিলাম। এই যে স্টোরি রাইটিং, এই স্টোরি রাইটিংয়ের প্রথমে আমাদের, আমি কতগুলো পয়েন্টসের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমাদের এক নম্বর যদি আমি পয়েন্টস আকারে লিখি, প্রথমে আমাকে কি করতে হবে, একটা হেডলাইন করতে হবে, হেডিং করতে হবে। হেডলাইন করতে হবে বা হেডিংস করতে হবে। এই হেডিংসটা আমরা সব সময় it must be written on, it must be written by using capital letter, এই ক্যাপিটাল লেটার ব্যবহার করে তুমি হেডলাইনটা করবে। এই হেডলাইনটা তুমি যে হেডলাইনটা দেবে, এর জন্য কিন্তু মার্কস, আমার যতদূর জানা আছে এর জন্য মার্কস কিন্তু 1 নম্বর করেছে। এর যদি মার্কস আছে 1 নম্বর, এটাকে তোমাকে মার্কস, তোমাকে হেডলাইনটা ক্যাপিটাল লেটার ইউজ করবে। যেমন এক্সাম্পল the fox and the crow, crow, এটা গান্ধী আন্ডারলাইন করে দেবে। এইবারে একটা প্রবলেম, অনেক সময় যে তোমাদের যে পয়েন্টসগুলো দেওয়া হবে তাতে হয়তো এরকম থেকে, মানে তুমি হয়তো প্রশ্ন করতে পারো যে স্যার আমরা যে ওই যে হেডলাইনটা বা হেডিংসটা আমরা কীভাবে লিখব। নো টেনশন, নো প্রবলেম। তুমি যদি কিছু অন্তত না লিখতে পারো, যে পয়েন্টসগুলো তোমাকে দেওয়া হবে সেই পয়েন্টসের মধ্যে অন্তত চরিত্র থাকবে,
ক্যারেক্টার্স থাকবে, সে একটা পিঁপড়ে বা একটা গরুর গল্প হতে পারে, বা থার্স্টি ক্রো বা তোমার পিচারের গল্প হতে পারে। সাপোজ ফর ইনস্টেন্স ধরো তোমাকে থার্স্টি ক্রোর গল্পটা দেওয়া হলো উদাহরণ হিসাবে আমি বলছি, তাহলে সেখান থেকেও তুমি পয়েন্ট থেকে শুধু যদি তুমি শুধু এরকম তাহলে দ্য ক্রো অ্যান্ড দ্য পিচার তাও হবে। আমি যেমন লিখছি দ্য ফক্স অ্যান্ড দ্য ক্রো, এটা তোমাদের বইতে একটা স্টোরি রয়েছে শেষের দিকে, তো সেখান থেকে আমি বলছি দ্য ফক্স অ্যান্ড দ্য ক্রো। ধরো বিয়ার অ্যান্ড ভালুকের, বিয়ার এবং ফ্রেন্ডসের গল্প, তাহলে আমরা কি করলাম ওখান থেকে শুধু লিখলাম দ্য টু ফ্রেন্ডস অ্যান্ড বিয়ার। পয়েন্টসের মধ্যে যে চরিত্রগুলো থাকবে ওই চরিত্রগুলো এন্ড দিয়ে যোগ করে দিলে হয়ে যাবে, এটা হেডলাইন হয়ে যাবে, নো প্রবলেম। সব সময় পয়েন্টসটা ফলো করবে। পয়েন্টস আমি বারবার বলছি, পয়েন্টসের মধ্যে থেকেই যদি তুমি কিছু না পারো সিম্পলি ক্যারেক্টার দুটো তুলে দিলেই, লিখে দিলেই তোমার হেডিংস হয়ে যাবে। কোনো সাদামাটা লেখা, সবসময় মনে রাখবে রাইটিং স্কিল সবসময় নিজের ভাষায় সাদামাটা লিখতে হবে, একদম সিম্পল, তবে তোমার বাক্যগুলো যেন সিম্পল হয় এবং তোমার বাক্য কনস্ট্রাকশন যেন ঠিক থাকে, তাহলে দেখবে সবসময় বেশি বেশি নাম্বার পাওয়া যাবে। এখন তো সময় 9.5 দিয়ে দিচ্ছে, কোনো প্রবলেম নেই যদি তুমি ঠিকঠাক লিখতে পারো, যথার্থ লিখতে হবে। তাহলে আমি পয়েন্টসের মধ্যে থেকে অন্তত ক্যারেক্টার দুটো বেছে নিয়ে আমি হেডলাইনটা করবো। ওকে, তাহলে হেডলাইনের বিষয়টা গেল এবং এখানে মার্কস আছে কিন্তু আমার মাথায় দেখো। এবারে আমার স্টোরিটা শুরু করতে হবে, তাহলে আমি এটা মুছে দিলাম। 2 নম্বর পয়েন্টসের মধ্যে আমি কি করব, বডি অফ দ্য স্টোরি, স্টোরির বডিটা আমি কিভাবে বানাবো। হ্যাঁ, এখানে একটু আলোচনার বিষয় রয়েছে, একটা করে একটা প্যারাতেই কিন্তু তোমাকে লিখতে হবে, একটা প্যারাতেই স্টোরিটা তোমাকে লিখতে হবে। এবারে আমরা বডি অফ দ্য স্টোরিটা, এটা আমাদের কাছে চ্যালেঞ্জ, এইটা টোটালি বেসড অন, এটা যেটা আমি বলছিলাম, এটা টোটালি বেসড অন ইওর ইমাজিনেশন, এটা তোমার কল্পনার উপরে টোটালি নির্ভর করছে। অবশ্যই টাচিং দ্য পয়েন্ট, ওরা যে পয়েন্ট দেবে সেই পয়েন্টটার উপরে টাচ করে তোমাকে স্টোরিটা বানাতে হবে, সম্পূর্ণ তোমার কল্পনার উপরে। ধরো তোমাকে সাপোজ আমি বলছি, এবারে ধরো তোমাকে বলা হলো a pro sitting on a tree, তো আমি জাস্ট ধরো এটা একটা পয়েন্ট, আরো পয়েন্ট আছে, তো এটা একটা পয়েন্ট, একটা পুরো একটা গাছের উপরে বসে রয়েছে। এইটা যে যেভাবে ভাবতে পারে, এটা আমি বললাম একদা একটা কাক বাস করত, একটা গাছের উপরে একটা কাক বাস করত। আবার একদা কেউ হয়তো লিখল একদিন একটা কাক গাছের উপরে বসেছিল, ঠিক আছে। এবার কেউ যদি লেখে একদিন একটা কাক গাছের উপরে বাস করত, একদা একটা কাক গাছের উপরে বাস করত এবং একদিন সে গাছের উপরে বসেছিল, এটাও হবে। আবার কেউ যদি বলে ডিরেক্ট বলে একদিন একটা কাক গাছের উপরে বসেছিল, সেটা হবে। তাহলে যার যা ইমাজিনেশন, সেটা তুমি যেটা ভাববে সেটা ঠিক, ভাবনার কোনো জায়গা নেই, তুমি যেটা ভাববে সেটাই ঠিক, বারবার বলছি, কিন্তু অবশ্যই এই পয়েন্টসটা কাজ করবে। তুমি যদি বলো যে একদা একটা কাক, তুমি যদি বলো যে একটা কাক একটা গাছে বাস করত, তাহলে কিন্তু এখানে সেই পয়েন্টসটা কাজ করা হয়নি। তাহলে তোমার পরের বাক্যে গিয়ে বলতে হবে যে একদিন কাকটা গাছের উপরে বসেছিল, সেটাকে এই যে সিটিংটাকে তোমার টাচ করতে হবে। 2 নম্বর বাক্যের মধ্যে হলেও বা 3 নম্বর বাক্যের মধ্যে হলেও তুমি তার আগে বলে নাও, অসুবিধা নেই। এইভাবে তোমার ইমাজিনেশন পাওয়ারটাকে বাড়াতে হবে, বাড়িয়ে তোমার ঠিক এই পয়েন্টসটা টাচ করে তোমাকে লিখতে হবে। এবার আসি এই যে বডি, আমি এই কথাই বলছিলাম, আর তোমাকে মিনিমাম ওরা তো ওয়ার্ড লিমিট দিয়ে দেবে, এখানে ওয়ার্ড লিমিটেশন দিয়ে দেবে, ওয়ার্ড লিমিট তো দিয়ে দেবে, এটা আমাদের আর বলা লাগে না। 100 থেকে 120টা, 120টা, কখনো 100টা বলে কখনো 120টা, আমরা মোটামুটি এর মধ্যে রাখার চেষ্টা করবো। মনে রাখবে যে খুব বেশি সবসময় লিখবো, আমি বেশি নাম্বার পাবো, দিস ইজ ফলস আইডিয়া, এটা কিন্তু ফলস কনসেপশন। ওই এমনকি বোর্ডের নিয়ম রয়েছে যে অত্যাধিক যদি তুমি বেশি দেখো তোমাকে সর্বাধিক নাম্বারও কেটে দিতে পারে 2 নম্বর, এমনটা রুলস আছে।
আবার কম লিখলেও তোমার নাম্বার কেটে যেতে পারে। তবে হ্যাঁ, আমি সবসময় একটা ভদ্রস্থ রাইটিংয়ে চলে যাব, মিডিয়াম, এবং সবসময় সেটা সিম্পল, ইজি, যতটা ইজি লেখা যায় এইটা মাথায় রাখবে। অনেক স্টুডেন্ট রয়েছে তারা রাইটিং নিয়ে সবসময় তাদের মধ্যে একটা ধারণা, বিশাল বোম্বাস্টিং ওয়ার্ড দিতে হবে বা বিরাট কিছু ব্যবহার করতে হবে, বলতে হবে, অনেক অনেক নতুন নতুন ওয়ার্ড, ফ্রেজ দিতে হবে, তারপরে তোমার ইডিয়াম দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। একদম নো, আমি বারবার বারণ করছি, একদম ব্যবহার করবে না ইডিয়াম, ফ্রেজ, এসব একদম কোনোভাবে এই যে রাইটিং স্কিলে ব্যবহার করবে না। তোমরা যত সহজভাবে থিঙ্কিং করতে পারবে তোমার স্টোরি তত ভালো হবে, তোমার যে কোনো রাইটিং তত ভালো হবে, এবং তুমি এক্সামিনারের মনে তত বেশি দাগ কাটতে পারবে। যত বেশি বেশি উল্টোপাল্টা ভাববে তত কিন্তু তোমার বানান তুলাবে, রাইটিং কেটে নেবে, মার্কস কেটে নেবে। যাই হোক, এবারে আমি এটা বলছিলাম যে বেসড অন ইমাজিনেশন, এবারে আমরা আসি যে বডি অফ দ্য রাইটিং আমরা কিভাবে লিখবো, সেটা আমার মূল কথা ছিল। এবারে এই যে বডি অফ দ্য রাইটিং এর এটা হচ্ছে রুলস। মনে রাখবে, a story must be written on a story must be written by using past tense ব্যবহার করে তোমাকে স্টোরিটা বানাতে হবে। পাস্ট টেন্স, এবারে পাস্ট টেন্স ব্যবহার করে তোমার স্টোরিটা বানাবে, ঠিকই আছে। পাস্ট টেন্স কোন কোন টেন্সগুলো তুমি ব্যবহার করবে সেটা আমি একটু আলোচনা করছি। সব সময় কিন্তু পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। পাস্ট টেন্সে তুমি এগুলো খাতায় লিখে নেবে। এটা কিন্তু বডি, তুমি যে তোমার যে ইমাজিনেশন পাওয়ার, সেই পাওয়ারের মাধ্যমে তুমি যে বাক্যটা নিজে নিজে লেখার আগে তৈরি করবে, সেই বাক্যটা আগে এই সূত্রে ফেলে বানিয়ে নেবে, বানিয়ে নিয়ে তারপরে লিখবে। এখন পাস্ট টেন্সের আমরা কোন কোন সূত্র ইউজ করব? পাস্ট ইনডেফিনাইট টেন্স আমি এখন আমি টেন্সের ক্লাস করছি না, টেন্সের ক্লাস একদম ছোটবেলায় শেখা উচিত ছিল, যার কারণে আমি বলছি না। তবুও এই স্টোরি লেখার সাথে আমাকে একটু বলতে হচ্ছে। পাস্ট ইনডেফিনাইট সংক্ষেপে যদি আমরা বলি, তোমার বাংলা ক্রিয়া শেষে, তোমার ভাবনার যে বাংলা ক্রিয়া, সেই বাংলা ক্রিয়া শেষে যখন ছিলাম যুক্ত থাকে, তখন সেটাকে আমরা কি বলবো? পাস্ট ইনডেফিনাইট। ধরো কাকটি বসেছিল, ধরো আমি কাকটি একটা পিচার দেখেছিল, তাহলে ছিল, দেখো ছিল, তাহলে এটা কি পাস্ট ইনডেফিনাইট কি অ্যাফার্মেটিভ? তাহলে পাস্ট ইনডেফিনাইটের অ্যাফার্মেটিভ বাক্য আমরা ব্যবহার করব। এই সূত্রটা কি? সাবজেক্ট ভিটু অবজেক্ট। বাচ্চাদের মতন আমি বলছি, এত সহজে এটা মাথায় রাখবে। তাহলে দেখো স এ টিচার, ওকে। এবারে তুমি এর নেগেটিভ বাক্য যদি ব্যবহার করতে যাও, তাহলে নেগেটিভ বাক্য তোমার বাংলা ক্রিয়া শেষে যখন নি যুক্ত থাকবে, নি, বাংলা ক্রিয়া শেষে যখন নি যুক্ত থাকবে, বাংলা ক্রিয়া শেষে নি যদি যুক্ত থাকে, তাহলে সিনি যুক্ত থাকবে, মানে সেটা কি? পাস্ট ইনডেফিনিট। এটা কি? অ্যাফার্মেটিভ। এটা গেল অ্যাফার্মেটিভ হ্যাঁবাচক, আর এটা কি? নেগেটিভ বাক্য। তখন কি হবে? সাবজেক্ট ডিড নট গিভেন অবজেক্ট। এই সূত্রে সাপোজ আমি যদি বলি যে শিয়ালটি কাকটাকে দেখিনি, তাহলে the fox did not see the crow, দেখিনি। এখন বাক্য আসতেই পারে, তোমার ভাবনার মধ্যে আসতে পারে, হ্যাঁবাচক আসতে পারে, নাবাচক আসতে পারে। সেক্ষেত্রে হ্যাঁবাচক যদি বাক্য আনো, তাহলে সবসময় সাবজেক্ট ভিটু অবজেক্ট আনবে, তোমার কাছে তো বাক্য। আর নেগেটিভ যদি আনো, তাহলে সাবজেক্ট ডিড নট গিভেন অবজেক্ট আনবে। তখন নেগেটিভ যদি যে নি চলে আসবে তোমার বাক্যের মধ্যে, একটা সিম্পল বাচ্চাদের জিনিস মাথায় রাখবে। তাহলে এই দুটো ব্যবহার করতে হবে, হ্যাঁবাচক, পাস্ট ইনডেফিনিট, হ্যাঁবাচক, নাবাচক। এবারে হ্যাঁ, এই পাস্ট ইনডেফিনিট মুছে দিলাম। এবারে এই পাস্ট ইনডেফিনিট
পাস্ট ইনডেফিনাইটের যদি তোমার প্যাসিভ করতে চাও, ওটা একটা বাক্য প্যাসিভ করতে পারে, আমরা ভয়েস সময় যদি প্যাসিভ করতে পারো, প্যাসিভ হতে পারে লিখতে গেলে, সেক্ষেত্রে তোমার কি সাবজেক্ট ওয়াজ ওয়্যার ভিত্রি এখানে শেষ করে দেবে। সাবজেক্ট ওয়াজ ওয়্যার ভিত্রি, যেমন যেমন ধরো তোমাকে বলা হয়েছিল, ধরো কাকটি পরাজিত হয়েছিল, সবশেষে কাকটি পরাজিত হয়েছিল, তো কাকটি তো নিজে নিজে পরাজিত হয়নি, তাহলে দ্য ক্রো ওয়াজ ডিফিটেড, দ্য ক্রো ওয়াজ ডিফিটেড। এইভাবে এটা অ্যাক্টিভ না প্যাসিভ তুমি বুঝে নিতে হবে সেক্ষেত্রে। তাহলে এই যে আমি তিনটি সূত্রের কথা বললাম, পাস্ট ইনডেফিনিটের হ্যাঁবাচক বাক্য, সাবজেক্ট বি টু অবজেক্ট, পাস্ট ইনডেফিনিটের নাবাচক বাক্য, সাবজেক্ট ডিড নট বি ওয়ান অবজেক্ট, নাবাচক নি বুঝবে আর হ্যাঁবাচক ছিল ছিলে ছিলাম বুঝবে। আর যদি হ্যাঁবাচকের প্যাসিভ করতে চাও তাহলে সাবজেক্ট ওয়াজ ভিত্রি। এছাড়াও এটা তুমি ব্যবহার করতে, এটা মনে রাখবে। এবার এছাড়াও তুমি পাস্ট ইনডেফিনিটের পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারো। পাস্ট কন্টিনিউয়াস টেন্স যখন বাংলা ক্রিয়ার শেষে ছিল, তেছিলে, তেছিলাম যুক্ত থাকবে, এটা যখন থাকবে তখন তুমি কি সূত্র ব্যবহার করবে? সাবজেক্ট ওয়াজ V1 আইএনজি অবজেক্ট। ধরো কাকটি গাছের উপরে বসেছিল, ধরো কাকটি উড়িতেছিল, সাপোজ কাকটি উড়িতেছিল, তাহলে দ্য ক্রো ওয়াজ flying, the crow was flying here and there, কাকটি জল খুঁজছিল, the crow was looking for water, তেছিলে। তাহলে তোমাকে সবসময় অ্যালার্ট হতে হবে, তুমি যে ভাবছো, যে বাক্যগুলো ভাবছো, সেই বাক্যগুলোর শেষে ছিলাম যুক্ত আছে, যদি থাকে তাহলে সাবজেক্ট বি টু অবজেক্ট। তোমার বাক্যের শেষে যদি নি যুক্ত থাকে, সাবজেক্ট ডিড নট বি ওয়ান অবজেক্ট। তোমার বাক্যের শেষে যদি তেছিলাম যুক্ত থাকে, তখন সাবজেক্ট ওয়াজ V1 আইএনজি অবজেক্ট। এই মূলত তো চারটে সূত্র, পাস্ট ইনডেফিনিটের হ্যাঁবাচক, নাবাচক আর পাস্ট ইনডেফিনিটের অ্যাফার্মেটিভের প্যাসিভ আর পাস্ট কন্টিনিউয়াস। আপাতত এইগুলো ব্যবহার করেও তুমি একটা হোল বডি বানাতে পারো পয়েন্টসটাকে টাচ করে। তাহলে এই গেল তোমার বডি। হ্যাঁ, আরেকটা কথা, এই বডির মধ্যে তোমাকে কি করতে হবে? একটা স্পিচ দিতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাকে এই বডিটা এইভাবে বানালে এবং সমস্ত চরিত্রের 3 নম্বর পয়েন্টসটা দেখো, all characters must be personified, এ নিয়ে বিতর্ক রয়েছে, তবু আমি বলবো পার্সনিফাইড করবে। বিভিন্ন স্যাররা বিভিন্ন রকম বলেন, যাই হোক সমস্ত চরিত্রগুলোকে পার্সনিফাইড করবে। ধরো তোমাকে ধরো ডাব অ্যান্ড অ্যান্টের গল্প বলা হলো, তাহলে এখানে তো সবাই ইতর প্রাণী, ডাব ইতর প্রাণী, অ্যান্ট ইতর প্রাণী, তাহলে সেখানে আমি কি করব? পার্সনিফাইড মানে ব্যক্তিত্ব আরোপ করবো। ব্যক্তিত্ব আরোপ মানে ধরো অ্যান্ট, এই যে অ্যান্টের কথা বলছি, এখানে আমি হি বলে তাকে সম্বোধন করব। আর ডাবকে আমি যদি বলি, তাহলে এখানে সি বলে সম্বোধন করবো। এখানে কোনোকে হি বলতে পারি, সেটা তোমার মনের উপরে নির্ভর করবে। এটাকে তোমার মাথায় রাখতে হবে, পার্সনিফাইড করবে। 4 নম্বর পয়েন্ট, এটা কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ, তবে এটা হি সিটা আবার যেন গুলিয়ে না যায়। একই জিনিসের ক্ষেত্রে যেন এই অ্যান্টের ক্ষেত্রেও হি বসাবে, ডাবের ক্ষেত্রেও হি বসাবে, তাহলে কিন্তু সমস্যা। যেটার ক্ষেত্রে বসাবে সেটা তোমার উপর নির্ভর করবে, কিন্তু তুমি সেটাকে ভালো করে আইডেন্টিফিকেশন করে নিয়ে তারপর বসাবে, সেটা তোমার উপর। আচ্ছা, তাহলে অল ক্যারেক্টার মাস্ট বি পার্সনিফাইড, এই একটা বিষয় মনে রাখবে। আর একটা 4 নম্বর যেটা পয়েন্টস হলো, তোমার যে বডিটা, এই যে বডিটার মধ্যে এই স্পিচ মাস্ট বি, এই স্পিচ মাস্ট বি দেয়ার in the body,
বডি অফ দ্য স্টোরি, স্টোরির মধ্যে একটা স্পিচ অবশ্যই দেবে, স্পিচ একটা। এর জন্য কিন্তু আমি যতদূর জানি এর জন্য এক নম্বর রয়েছে বোর্ডের মধ্যে। এটা কিন্তু এক্সামিনার, ভালো এক্সামিনার যারা অভিজ্ঞ এক্সামিনার তারা কিন্তু ফলো করবে। এটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম, একটা স্পিচ দিতে হবে। এই স্পিচটা কি? স্পিচ দেখা যাচ্ছে, আমি একটা এক্সাম্পল দিলাম, সাপোজ দ্য প্রসেস, দ্য প্রসেস পুরোপুরি এই যে কমা দিলাম, ইনভার্টেড কমা দিয়ে স্পিচ। স্পিচ সব সময় কি হবে? প্রেজেন্ট টেন্স ইউজ করতে পারো বা ফিউচার টেন্স ইউজ করতে পারো। যেমন আই উইল ড্রিঙ্ক, আই উইল ড্রিঙ্ক এনিওয়ে, এইটুকু কথাই হবে। আমি যেভাবেই ও জলপান করব, এই যে কাকটা বললো আমি যেভাবেই ও জলপান করব, এই দেখো স্পিচের মধ্যে যে অংশটা আমি লিখছি সেটা কিন্তু এখানে ফিউচার টেন্সে লিখছি। এটা কিন্তু তুমি প্রেজেন্ট টেন্স ইউজ করতে পারো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারো, বা ফিউচার ইনডেফিনাইট টেন্স ইউজ করতে পারো। পাস্ট টেন্স কোনোভাবেই না, এটা কিন্তু মাথায় রাখবে। এর জন্যই বলে তাহলে আমি দেখো তোমাদের যে বিষয়টা রয়েছে সেখানে হচ্ছে হেডলাইনে হেডিংসে এক নাম্বার ছিল, এখানে তোমার স্পিচে এক নাম্বার রয়েছে, একাকে দুই গেল। এবারে বডি, এই যে পুরো বডিটাকে তোমাকে 4 নম্বর বিষয়টা মুছে দিলাম। এবারে যে বডিটা পয়েন্টসের উপরে টাচ করে, your body ফার্স্ট নাম্বার হলো your body means body of the story, your body of the story must be touched, touched with the story, touched with the point, with the point। সেটা কিন্তু আমি বারবার বলছি, তুমি যাই ভাবো সেটা ঠিক, কিন্তু তোমার বডিটাকে পয়েন্টস টাচ করে তোমাকে লিখতে হবে। লিখে তুমি যতটা বড় করতে পারো করো। ওরা তো অল্প অল্প পয়েন্টস দেবেন, স্যারেরা অল্প অল্প পয়েন্টস দেবেন, এবারে বাকি তুমি লিখবে, লিখে তুমি সেই পয়েন্টসটা টাচ করে তোমাকে স্টোরিটা বড় করতে হবে। ঠিক আছে? যখন স্টোরি রাইটিং আমি লিখবো তখন আমি তোমাদের কিভাবে আমি বড় করছি দেখাবো। এটা কিন্তু মনে রাখবে যে পয়েন্ট টাচ করেই তোমাকে লিখতে হবে। তার আগে দুটো বাক্য বলে নাও, তিনটে বাক্য বলে নাও, আলাদা বাক্য বলে নাও, সেই সম্পর্কিত বলে নাও। বলে নিয়ে তারপরে তুমি সেই একটা বাক্য দেখো যে বাক্যটা তোমার তাদের পয়েন্টসকে টাচ করে গেছে, তাহলে কিন্তুই হবে, তাহলে কোনো নো প্রবলেম। আর তুমি যদি পয়েন্টস না টাচ করো, তোমার নাম্বার না দেওয়া হলেও পারে। এক্সামিনাররা সবসময় খুঁজবে ছেলেটা কতটা বা মেয়েটা কতটা পয়েন্টস টাচ করে লিখতে পেরেছে, তার থিঙ্কিং পাওয়ারটা সেখানে যাই হোক। এখানে আসলো, এটা একটা বিষয় বডির মধ্যে। তাহলে এই যে পুরো যে বডির মধ্যে, এই যে আমি হেডলাইনে এক পেলাম, আর এই যে বডির মধ্যে 6 পেলাম। এই বডিটার ক্ষেত্রে লিখতে পারলে তোমাকে পাস্ট টেন্স ইউজ করে 6, আর স্পিচের জন্য এক, তাহলে মোট হলো 8। এবারে এই গেল বডি। বডির পরে তোমাকে সবশেষে আসতে হবে মরাল। মরাল তোমাকে অবশ্যই দিতে হবে। এই মরালে কিন্তু 2 মার্কস আছে, যতদূর জানি, আমার ভুল হতেও পারে, যতদূর জানি এই মরালে 2 নম্বর রয়েছে বা 1 নম্বরও থাকতে পারে, এক্সাক্ট আমার যাই হোক। এখানে এই যে 2 নম্বর রয়েছে, এই মরালটা সবসময়, এই মরাল নিয়ে অনেক সময় তোমরা ঝামেলায় পড়ো। একটা কথা মনে রাখো যে মরাল তোমাকে কি করতে হবে, সবসময় নিজে থেকে বানালে সেটা ভালো হবে। আমাদের প্রথাগত কিছু কিছু মরাল রয়েছে, যেমন 2 ফ্রেন্ডস অ্যান্ড বিয়ারের মরালটা যদি বলি, তাহলে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন নিড। তারপরে দেখা যাচ্ছে ক্রো অ্যান্ড দ্য পিচারের যে মরালটা রয়েছে, তাহলে আমরা সেটাকে বলতে পারি হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। ঠিক আছে? যে এই রকম মরালগুলো যদি আমরা ব্যবহার না করে, আমরা যদি নাও করতে পারো তাও নো প্রবলেম, কোনো ব্যাপার নেই। তোমার ওই গল্পটার মধ্যে দিয়ে কি বোঝাচ্ছে একটা নীতিকথা তুমি নিজের ভাষায় লিখতে পারো। আমরা যেমন 2 ফ্রেন্ডস অ্যান্ড বিয়ারের গল্প যদি বলি, সেখানে যে প্রথাগত মরাল আমাদের রয়েছে, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন নিড, আমি ওই মরাল নেব না, নিয়ে আমি কি লিখবো, অলওয়েজ অ্যাভয়েড সিম্পল, সবসময় সিম্পল থিঙ্কিং, অলওয়েজ অ্যাভয়েড ব্যাড ফ্রেন্ডস, সবসময় খারাপ বন্ধু থাকতে হবে। এটা আমার মরাল হতেই পারে, না হওয়ার কিছুই নেই। এই নিয়ে অনেক কনফিউশন রয়েছে তোমাদের মধ্যে, যে আমরা মরাল কী করে, অনেক স্টুডেন্টরা বলে স্যার মরাল কি মুখস্থ করতে হবে। নেভার। তুমি মরালটা তোমার পুরো স্টোরি যখন তোমার থিঙ্কিং পাওয়ারের উপর নির্ভর করবে, মরালটাও থিঙ্কিং পাওয়ারের উপর। তুমি সিম্পলি লেখো,
সেখান থেকে একটা সিম্পল জিনিস উঠে আসলে নীতিকথা একটা যেই উঠে আসবে তোমার মরালটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে, যথার্থ। তাহলে মরাল নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। মরাল তোমার সবসময় বডির উপরে নির্ভর করে সেখান থেকে কী শিক্ষাটা পাচ্ছ একটা কিছু দিলেই হবে নিজের মতো, বারবার বলছি। তাই এই গেল পুরো এইভাবে তোমাকে বডিটাকে সাজিয়ে তোমাকে বডিটা লিখে তোমাকে 100 থেকে 120টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। এই গেল আমাদের স্টোরি রাইটিং। আমরা পরের ক্লাসে কিভাবে স্টোরি রাইটিং লিখতে হয় বা লেখা হয় আমি লিখে তোমাদের দেখাবো, কিভাবে আমি বিষয়টাকে বাড়াচ্ছি। হ্যাঁ, সব প্রত্যেক বাক্যে যদি ওদের পয়েন্টস টাচ করি তাহলে আমার 5-6টা বাক্য হয়ে যাবে, তার বেশি হবে না। সেক্ষেত্রে আমি কী করবো, বাইরে থেকে এনে কীভাবে বাড়াবো, আবার তাদের পয়েন্টস নেব, সেইভাবে সুন্দর করে আমি তোমাদের স্টোরি রাইটিং লিখে দেখাবো ইনশাআল্লাহ। আশা করি তোমরা খাতা পেন নিয়ে ভালো করে রুলসটা টুকে নাও। আসসালামু আলাইকুম, ভালো থাকো, সুস্থ থাকো।